আচ্ছা, সো লাস্ট দিন হচ্ছে আমরা ম্যাথের স্ট্যাটিস্টিক্সের কিছু ভ্যারিয়েবলের নাম বলছিলাম। যেমন একটা হচ্ছে মিন, তারপর আরেকটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তারপর মোড, তারপর হচ্ছে মিডিয়ান ইটসেট্রা। অ্যান্ড আমি তোমাদেরকে হচ্ছে ওই যে হিস্টোগ্রাম এঁকে দেখাইছিলাম ফ্রিকোয়েন্সি টেবিল থেকে। তো আজকে আমরা তোমার ডিফারেন্ট টাইপস অফ স্ট্যাটিস্টিক্যাল ভ্যারিয়েবল কিভাবে ডিটারমাইন করা যায়, লাইক মিন, তারপর মিডিয়ান ইটসেট্রা, ওইগুলো আস্তে আস্তে শুরু করবো আর কি। মানে মেনলি ওইগুলো থেকেই ম্যাথ আসে। আর মাঝে মধ্যে তোমার ওই গ্রাফ, দ্যাট ইজ হিস্টোগ্রাম বা অজিভ কার্ভ আকার উপর বেস করেও ম্যাথ আসতে পারে আর কি। আচ্ছা, তো আমরা স্ট্যাটিস্টিক্যাল যে ভ্যারিয়েবলগুলো পড়বো ইউজুয়ালি, মানে স্ট্যাটিস্টিক্যাল অ্যাকচুয়ালি অনেক ধরনের ভ্যারিয়েবল আছে। তো আমরা যেই টাইপের ভ্যারিয়েবলগুলো নিয়ে কাজ করব সেইগুলা হচ্ছে সবাই সেন্ট্রাল টেন্ডেন্সি ইন্ডিকেট করে। তো এই সেন্ট্রাল টেন্ডেন্সি জিনিসটা কি সেটা বোঝার ট্রাই করব। সেন্ট্রাল টেন্ডেন্সি বা বাংলায় হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। তো সেন্ট্রাল টেন্ডেন্সির আইডিয়াটা হচ্ছে যে কিছু স্ট্যাটিস্টিক্যাল ভ্যারিয়েবল আছে যারা, মানে স্ট্যাটিস্টিক্যাল ভ্যারিয়েবল বলতে আমি ওই যে যেগুলোকে বোঝাচ্ছি তারা হচ্ছে মিন, তারপর হচ্ছে মিডিয়ান, তারপর হচ্ছে মোড ইটসেট্রা। তো সেন্ট্রাল টেন্ডেন্সির আইডিয়াটা হচ্ছে যে কিছু ভ্যারিয়েবল আছে যেমন মিন, মিডিয়ান, মোড ইটসেট্রা, আরও অনেকগুলো আছে। এই ভ্যারিয়েবলগুলা আমাদেরকে, মানে আমাদের যে ধরো কোশ্চেনের যে ডাটাগুলো দেওয়া থাকবে বা যে ইনফরমেশনগুলো দেওয়া থাকবে, তারা কোন জায়গায় তোমার, মানে তাদের সেন্টারটা কোথায় বা তারা কোন জায়গায় কনভার্জ করতেছে বা তাদের মিড ভ্যালুগুলো কীরকম, সেইটা আমাদের বের করার একটা আহ, সেটা বের করার কিছু ফর্মুলা দেয় হচ্ছে এই সেন্ট্রাল টেন্ডেন্সির যে স্ট্যাটিস্টিক্যাল ভ্যারিয়েবলগুলো আছে সেগুলো। লাইক একটা এক্সাম্পল দিলেই বুঝতে পারবা। ধরো আমাদের এখানে একটা ডাটা দেওয়া আছে যে 10, তারপর হচ্ছে 12, তারপর ধরো 14, 20, 19, 20, 18, 16। ঠিক আছে, ধরো একটা সিটি এক্সামে এরকম তোমার এখানে 8টা স্টুডেন্টের মার্কস দেওয়া আছে। তো তাদের মার্কসগুলো হচ্ছে 10, 12, 14, 20, 19, 20, 18 আর হচ্ছে 16। তো এখন আমি যদি এই নাম্বারগুলার মিন বের করি, মিন মানে হচ্ছে, মিনের বাংলা হচ্ছে গড়, বা মিনের সিনোনিম হচ্ছে অ্যাভারেজ। তো মিন বের করা বলতে বোঝায় আমরা এই সবার সামেশন করব, মানে সবাইকে অ্যাড করব ফার্স্টে, দেন তারা কয়টা আছে সেটা দিয়ে ডিভাইড করব। সো তারা আছে 8জন, আর তাদের টোটাল সাম হচ্ছে 10 প্লাস 12 প্লাস 14 প্লাস 20 প্লাস 19 প্লাস 20 প্লাস 18 প্লাস 16। সো ওদের সাম হচ্ছে 129, অ্যান্ড ওদের নাম্বার অফ পার্টিসিপেন্টস বা নাম্বার অফ মার্কস হচ্ছে 129 8। সো আমরা যদি এটাকে ডিভাইড করি তাহলে আমরা এখান থেকে অ্যাভারেজটা পাবো। সো অ্যাভারেজটা হচ্ছে দেখো 16.125। তো এই নাম্বারটা আমাদের কি ইন্ডিকেট করে? এটা ইন্ডিকেট করে যে সবাই যদি 16.125 করেও পেত তাহলে টোটাল সামটা এই 129ই আসতো। অ্যান্ড এটা বোঝায় যে সবার মার্কসটা আসলে 16.125-এর কাছাকাছি আছে। ওকে, মানে একটা সেন্ট্রাল টেন্ডেন্সি দেখাচ্ছে, মানে এই মিনটা আমাদের একটা সেন্ট্রাল টেন্ডেন্সি বের করার একটা ওয়ে দেখাই দিচ্ছে যে আমাদের যত মার্কস আছে তারা, তুমি ধরে নিতে পারো যে তারা 16-এর কাছাকাছি। ওকে, বা 16.125-এর কাছাকাছি, সবগুলো ভ্যালু এরকম। তো এখন আমাদের মিন বের করতে বললে হচ্ছে আমরা সিম্পলি সবাইকে অ্যাড করে তারপর নাম্বার অফ ডাটা দিয়ে ডিভাইড করে দিই, অ্যান্ড এটা আমাদের ওয়ান টাইপ অফ সেন্ট্রাল টেন্ডেন্সি ইন্ডিকেট করে। বাট সবসময় যে মিনটাই আমাদের বেস্ট সেন্ট্রাল টেন্ডেন্সি বোঝাবে সেটাও না। মানে মিনের আইডিয়াটা দেখো আমাদের কোন ক্ষেত্রে কাজে লাগতে পারে। ধরো আমি এই যে 8টা স্টুডেন্টের পরীক্ষা নিলাম, তো তাদের অ্যাভারেজ দেখে আমি বুঝতে পারবো যে ম্যাক্সিমাম স্টুডেন্টের অবস্থা কীরকম, রাইট? আমি এইটা বুঝতে পারবো যে আহ, এইখানে ধরো অ্যাভারেজটা যদি খুব কম থাকতো তখন আমি বুঝবো যে এইখানে ম্যাক্সিমাম স্টুডেন্টেরই অবস্থা খারাপ। আবার এখানে অ্যাভারেজটা যদি বেশ হাই হয় তখন আমি বুঝবো যে না, মোস্ট অফ দ্য স্টুডেন্টস তারা ভালো পারফর্ম করছে। তো এইগুলাকেই বলা হয় সেন্ট্রাল টেন্ডেন্সি, যে আমাদের যতগুলো ডাটা দেওয়া সেই ডাটাগুলো আসলে কোন ভ্যালুর কাছাকাছি, বা সেই কোন ভ্যালুর বেসিসে আমরা ওদের সবাইকে একসাথে
তোমার জাজ করতে পারবো। সো এখানে যেমন 16.125 এইটার রেসপেক্টে আমি বলতে পারি যে এই স্টুডেন্টটা বিলো অ্যাভারেজ, এইটা বিলো অ্যাভারেজ, এটাও বিলো অ্যাভারেজ, এটা অ্যাবাভ অ্যাভারেজ, এটাও অ্যাবাভ অ্যাভারেজ, তারপর এটাও অ্যাবাভ অ্যাভারেজ, এটা ক্লোজ টু অ্যাভারেজ বাট অ্যাবাভ, আর এটাও ক্লোজ টু অ্যাভারেজ বাট বিলো, রাইট? সো এটা আমাদের একটা পারফরমেন্স মেজারমেন্টের ক্রাইটেরিয়া হইতে পারে যে যাদের অ্যাভারেজ থেকে মার্কস বেশি তাদের নিয়ে আমার টেনশন নাই, আর যাদের অ্যাভারেজ থেকেও মার্কস কম তাদের ইমপ্রুভমেন্টের জন্য আরও ট্রাই করতে হবে, রাইট? সো মিনের আইডিয়াটা হচ্ছে এরকম যে মিন একটা ভালো সেন্ট্রাল টেন্ডেন্সি ইন্ডিকেট করে, মানে এমন একটা ভ্যালু জেনারেট করে যেটা দিয়ে আমরা পুরো ডাটা সেটের সম্পর্কে একটা ভালো আইডিয়া পাই, এটাকেই সেন্ট্রাল টেন্ডেন্সি বলতেছি। ওকে, আচ্ছা, মিডিয়ানটাও অনেকটা সেম, বাট মিডিয়ানের আইডিয়াটা হচ্ছে যে আমি যদি সব ভ্যালুগুলোকে তোমার অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করি, দ্যাট ইজ সবাইকে যদি আমি ছোট থেকে বড় অর্ডারে সাজাই, তখন মাঝামাঝি যে ভ্যালুটা থাকে, সো ওইটা আরেক ধরনের সেন্ট্রাল টেন্ডেন্সি ইন্ডিকেট করে। যেমন এই ডাটাটার জন্যই যদি বলি যে এখানে 10, 12, 14, 20, 19, 20, 18 আর হচ্ছে 16, তো আমরা মিন দিয়ে এটা মানে সেন্ট্রাল টেন্ডেন্সি, এক ধরনের সেন্ট্রাল টেন্ডেন্সি বের করতে পারি, বাট আমরা মিডিয়াম দিয়েও সেন্ট্রাল টেন্ডেন্সি মেজারমেন্ট করতে পারি। এটাও একটা ভালো তোমার স্ট্যাটিস্টিক্যাল ভ্যারিয়েবল। তো সেটা কীরকম? এটার ক্ষেত্রে যেটা করতে হয়, সবাইকে ছোট থেকে বড় অর্ডারে সাজাইতে হয়, লাইক 10, তারপর এখানে 12, তারপর হচ্ছে 14, তারপর 16, তারপর 18, তারপর 19, তারপর 20, 20। সো মিডিয়ানের আইডিয়াটা হচ্ছে যে এই যে ডাটাগুলো আছে সেইগুলার একদম মাঝখানের পজিশনে কারা আছে। তো এখানে দেখা যাচ্ছে 8টা ভ্যালু আছে, তো 8টা ভ্যালুর ক্ষেত্রে 4 নাম্বার আর 5 নাম্বারটা হচ্ছে মাঝখানের ভ্যালু। ওকে, তো এখানে মিডিয়ান কোনটা? তো যদি তোমার এরকম 2টা ভ্যালু থাকে তখন আবার তাদের অ্যাভারেজ নিতে হয়। তো এখানে 16 আর 10 এর অ্যাভারেজ হচ্ছে 17। তো আমরা বলতে পারি যে আমাদের সেন্ট্রালটা এই মিডিয়ান হচ্ছে এই ডাটাতে 17। তো এইটাও একটা সেন্ট্রাল টেন্ডেন্সি ইন্ডিকেট করে, মানে আমি বলতে পারি যে এই ক্লাসের ম্যাক্সিমাম স্টুডেন্ট মানে স্টুডেন্টগুলোর মার্কসটা 17-এর কাছাকাছি, বা 17 আমাদের একটা ভালো স্ট্যান্ডার্ড হইতে পারে যে 17 বা 17+ যারা পাইছে তারা ভালো করছে, আর যারা এর কম পাইছে তাদের আরও ইমপ্রুভমেন্ট করতে হবে, ঠিক আছে? সো মিডিয়ান এখন কোন সময় মিন ইউজ করে সেন্ট্রাল টেন্ডেন্সি বোঝাবো, কোন সময় মিডিয়ান, এটা অ্যাকচুয়ালি তোমার আলাদা আলাদা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। অনেক সময় আমার অ্যাভারেজ ভ্যালুটাই সবচেয়ে ভালো সেন্ট্রাল টেন্ডেন্সি হবে, অনেক সময় মিডিয়ানটা সেন্ট্রাল টেন্ডেন্সি হিসেবে ভালো হবে, আবার অনেক সময় মোডটাও সেন্ট্রাল টেন্ডেন্সি হিসেবে ভালো রেজাল্ট দেখাইতে পারে। তো এখন আসি যে মিডিয়ানটা কোন সময় লাগতে পারে। ধরো একটা ক্লাসে যদি অনেকে বেশি মার্কস পায়, ধরো অনেকেই ফুল মার্কস পেল, ওকে, অনেকেই ফুল মার্কস পেল, তখন কিন্তু অ্যাভারেজটা অনেক বেশি আসবে, বাট ওইটা কিন্তু আমার ভালো সেন্ট্রাল টেন্ডেন্সি হবে না। লাইক এখানে ধরো এখানে সবাই যদি 20 পাইতো তখন কিন্তু অ্যাভারেজটা ওদের দিকে বায়াসড থাকতো, রাইট? তখন এই 10 যে পাইছে তাকে তার পারফরমেন্স কিন্তু অতিরিক্ত বাজে ধরা হইতো, রাইট? কিন্তু আমি জানি যে এখানে শুধু 20 পাওয়াটাই সবচেয়ে ভালো রেজাল্ট না, যারা মোটামুটি ধরো 16 আপ পাইছে তারা ভালো, ওকে? তো ওই সময় আমার হয়তো মিডিয়ান বের করাটা ভালো একটা ক্রাইটেরিয়া হইতে পারে, যে আমি দেখবো মাঝখানে কোন ভ্যালুটা পড়ে, মানে আমি যদি সব ডাটাকে সর্ট করি ঠিক মাঝখানে কোনটা পড়ে, তো দেখলাম যে মাঝামাঝি হয়তো 14 বা 16 পড়ছে, তখন আমি বলতে পারি যে ওকে 16টা একটা ভালো স্ট্যান্ডার্ড, ঠিক আছে? সো এটা আসলে এক একটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। তো সবগুলো ভ্যারিয়েবলই আমরা বের করা শিখবো। আমরা ক্লাস 9-10 এগুলার ইউজ কেস বা এগুলার উপর বেস করে কোনো একটা মানে স্ট্যাটিস্টিক্যাল ডাটা দেখে কোনো একটা স্ট্যাটিস্টিক্যাল ডিসিশন নেওয়া, এগুলো আমরা 9-10-এ দেখবো না, বাট এখন আমরা শিখবো যে সবগুলোই কীভাবে বের করা যায়, প্রত্যেকটার বের করার ফর্মুলা আছে আলাদা আলাদা, তো এগুলো আমরা দেখি। আচ্ছা, আর মোডের ব্যাপারটা হচ্ছে যে যেই নাম্বারটা সবচেয়ে বেশি অকার করে ওইটাও কিন্তু একটা ভালো ক্রাইটেরিয়া হইতে পারে, রাইট রাইট কারণ তুমি চিন্তা করো একটা ক্লাসে যদি ধরো মাত্র একজন 20 পাইছে, বা ধরো 3 জন 20 পাইছে, আর কয়েকজন খুবই কম পাইছে, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট একটা মার্কস খুব বেশি পাইছে, ধরো 17, অনেকেই আছে যারা 17 পাইছে, তখন আমি বলতে পারি যে যেহেতু ম্যাক্সিমাম স্টুডেন্টের লেভেল এইটা, সো
17টা একটা ভালো স্ট্যান্ডার্ড, ঠিক আছে? সো মোডটাও কিন্তু একটা সেন্ট্রাল টেন্ডেন্সি ইন্ডিকেট করতে পারে। ওকে, আচ্ছা বাংলা টার্মগুলো একটু বলি। এটা হচ্ছে গড়, তারপর এইটার বাংলা হচ্ছে মধ্যক, আর এইটার বাংলা হচ্ছে প্রচুরক। ওকে, আর এইখানে এই যে মিন বলতে আমরা অ্যাকচুয়ালি অ্যারিথমেটিক মিন বুঝাই। মিন আবার দুই প্রকার আছে, একটা হচ্ছে অ্যারিথমেটিক মিন আর একটা জিওমেট্রিক মিন। তো আমরা এখানে শুধু অ্যারিথমেটিক মিনকে বুঝাই। অ্যারিথমেটিক মিন বা বাংলায় হচ্ছে গাণিতিক গড়। তো আমরা এখন দেখব যে এইগুলা কিভাবে ডিটারমাইন করা যায়। কয়েকটা এক্সাম্পল দেখলে এটা ক্লিয়ার হবে। আর ফর্মুলাগুলা একটু কঠিন লাগতে পারে প্রথম দিকে, বাট বেশ সহজ আছে, মানে মনে রাখতে সহজ। আর অনেকেই, আমার নিজেরও যে প্রবলেমটা হইতো সেটা হচ্ছে আমি এই ফর্মুলাগুলো এলোমেলো করে ফেলতাম। মিনের ফর্মুলা হয়তো মোডে ইউজ করছি বা মোডেরটা মিডিয়ানে, সো একটু কেয়ারফুল থাকতে হবে এগুলো নিয়ে। আচ্ছা, সো আমরা একটা এক্সাম্পল দেখি। আমরা অ্যারিথমেটিক মিন বের করার একটা এক্সাম্পল দেখব। এটা তোমার বইয়ের এক্সাম্পল 7। সো এক্সাম্পল 7টা বুঝাইছে এরকম যে তোমার একটা ক্লাসে তোমার একটা এক্সামের মার্কসের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেওয়া। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে একটা টেবিল দেওয়া যেটাতে কে কত মার্কস পাইছে সেটার ব্যাপারে আইডিয়া দেওয়া আছে। ওকে, মানে কতজন স্টুডেন্ট কোন মার্কসগুলো পাইছে সেটার ব্যাপারে একটা আইডিয়া দেওয়া আছে। সো এখানে একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, আর বাংলায় এটাকে বলে গণসংখ্যা নিবেশন। বাট আমি সাজেস্ট করবো অবশ্যই ইংলিশ টার্মটাই শিখে রাখবা যারা বাংলা ভার্সনে আছে। তো এটা অবশ্যই আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনই বলা উচিত। তো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা এভাবে দেওয়া যে একটা টেবিল দেওয়া আছে এখানে, এই টেবিলটা আঁকবা। আচ্ছা, এই টেবিলটা আঁকার দরকার নেই, এর পরেরটা আঁকবা। তো একটা টেবিল দেওয়া আছে এখানে, এখানে মাঝখানে হচ্ছে একটা সেপারেটর, আর এখানে একটা কলাম, তারপর এদিকে এদিকে হচ্ছে টোটাল, মানে এইটা সহ এখানে টোটাল আছে 8টা কলাম। সো 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, সো এখানে প্রথমে এখানে লেখা যে ক্লাস ইন্টারভাল। ক্লাস ইন্টারভাল জিনিসটা কি একটু পরে বলতেছি। বাংলায় হচ্ছে শ্রেণী ব্যবধান, আর এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা। আচ্ছা, ক্লাস ইন্টারভালটা হচ্ছে সিম্পলি আমাদের যে ডাটাগুলো দেওয়া, মানে সবার মার্কসের যে একটা ডিস্ট্রিবিউশন, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেওয়া। ক্লাস ইন্টারভালটা হচ্ছে যে আমরা পুরা যত মার্কস আছে সবগুলাকে তোমার কিছু ইন্টারভালে ডিভাইড করব। ধরো আমাদের একটা ডাটা দেওয়া এরকম যে ওই যে আগের যে ডাটাটা দেখছো 10 12, ধরো 15 18 20 20 16 আর 14। সেখানে ওই যে 8টা ডাটা দেওয়া। তো আমরা এখানে যেটা করতে পারি সব মার্কসগুলোকে কিছু ক্যাটাগরিতে ডিভাইড করে ফেলতে পারি, তাহলে আমাদের ক্যালকুলেশনটা সহজ হবে। যেমন সেটা করার জন্য আগে পুরো ডাটাটা সর্ট করব, মানে ছোট থেকে বড় সাজাবো অ্যাসেন্ডিং অর্ডারে। দেন আমরা কিছু তোমার এখানে দেখবো যে এখানে লোয়েস্ট কত আর হাইয়েস্ট কত। আচ্ছা, লোয়েস্ট হচ্ছে 10, এটাকে আমরা ক্যাপিটাল এল দিয়ে ডিনোট করলাম, আর হাইয়েস্ট হচ্ছে 20, ক্যাপিটাল এইচ দিয়ে ডিনোট করলাম। তো এখানে ডাটা আছে কয়টা? 8টার মতো। আর আমাদের এখানে লোয়েস্ট আর হাইয়েস্টের মধ্যে ডিফারেন্স হচ্ছে 10। তো ধরো আমরা দুইটা দুইটা ডাটা নিয়ে একটা ইন্টারভাল বানাইলাম বলতে এখানে আমাদের টোটাল ডিফারেন্স কত এইচ আর এল এর মধ্যে? 20 মাইনাস 10 উইচ ইজ 10। সো আমরা দুইটা দুইটা করে যদি মানে ইন্টারভাল নেই বা রেঞ্জ বানাই, তাহলে এখানে টোটাল 5টা ইন্টারভাল আসবে। তো তারা কীরকম হবে? 10 থেকে 12, মানে প্রত্যেকবার 2 করে বাড়াবো। 10 থেকে 12, সরি 10 থেকে 11, 12 থেকে 13,
তারপর 14 থেকে 15, 16 থেকে 17, আর ওয়েট, মানে 16 থেকে 17, আর হচ্ছে 18 থেকে 19। আচ্ছা, এখানে ও আচ্ছা, ফর্মুলাটা এরকম না, আমি বলতেছি। এইখানে একটা +1 হবে, সো এটা সিলিং যদি নেই তাহলে এটা 6 হবে। আচ্ছা, তো এখানে আমাদের টোটাল ইন্টারভাল হবে 6টা। সো 18 থেকে 19, আর লাস্টলি 20 থেকে 21। এখানে অ্যাকচুয়ালি মানে আমাদের যে কোনো এক সাইডে আউট অফ বাউন্ড যেতে হবে। লাইক আমরা হয় 9 থেকে স্টার্ট করতে পারতাম, অথবা এখানে আমি 10 থেকে শুরু করে আমার একটা এক্সট্রা ঘর যাওয়া লাগছে, এটা কোনো সমস্যা না, আমি যে কোনো একটা নিতে পারতাম। আর এটার একটা ফর্মুলা আছে যে ক্লাস ইন্টারভাল কয়টা হয়, তো এই ফর্মুলাটা আমরা একটু পরে দেখবো। এটা কখনো কখনো H-L, আবার কখনো মানে H-L ডিভাইডেড বাই ডিফারেন্স, অথবা H-L+1। এটা দুইটা সিনারিও আছে, আমি দুইটা এক্সপ্লেন করে দিব পরে। ওকে, তো এখানে আমরা যদি এরকম ইন্টারভাল বানাই তখন আমাদের কিছু সুবিধা হবে। সুবিধা হচ্ছে যে আমরা তখন এইখানে যদি অনেকগুলো মার্কসও থাকে তাদেরকে এরকম ক্যাটাগরিতে ফেলতে পারবো। লাইক 10 থেকে 11-এর মধ্যে জাস্ট এই একটা মার্কসই আছে, রাইট? আমরা বলতে পারি এখানে একটা মার্কস আছে। 12 থেকে 13-এর মধ্যেও জাস্ট একটাই মার্কস আছে। 14-15-এর মধ্যে দুইটা মার্কস আছে। 16-17-এর মধ্যে একটা মার্কস আছে। 18-19-এর মধ্যে একটা মার্কস আছে। আর 20-21-এর মধ্যে দুইটা মার্কস পড়ে, ঠিক আছে? সো এইটাকেই বলে ক্লাস ইন্টারভাল। মানে এই যে এক একটা ইন্টারভাল বানাইলাম, এত থেকে এত, এত থেকে এত, এগুলোই হচ্ছে ক্লাস ইন্টারভাল। তো আমাদের ক্লাস ইন্টারভাল এখানে কোশ্চেনে একটা দেওয়া আছে। এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলে সবসময় একটা ক্লাস ইন্টারভাল দেওয়া থাকবে আর ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে, কারণ আমার তো সব মার্কস আলাদাভাবে দেখাটা অনেক টাইম কনজিউমিং, রাইট? সো আমরা এখানে ক্লাস ইন্টারভাল গুলো দেখি। এখানে আছে 25 থেকে 34, তারপর আছে হচ্ছে 35 থেকে 44, তারপর 45 থেকে 54, তারপর 55 থেকে 64, 65 থেকে 74, তারপর 75 থেকে 84, আর 85 থেকে হচ্ছে 94। ওকে, সো এখানে কিছু ক্লাস ইন্টারভাল দেওয়া আছে। এখানে দেখো আমাদের ইন্টারভালগুলোর মধ্যে মানে ডিফারেন্স কত। ইন্টারভালগুলোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 9 করে, মানে ইন্টারভালগুলোর লোয়ার ভ্যালু আর আপার ভ্যালুর মধ্যে ডিফারেন্স 9। আর এই ইন্টারভালগুলোয় কয়টা মার্কস টোটাল ইনক্লুডেড হচ্ছে, কয়টা ইন্টিজার মার্কস ইনক্লুডেড হচ্ছে, 35 - 25 + 1, মানে হচ্ছে তোমার 10টা। ওকে, আচ্ছা, তো এখন আসি যে এই ক্লাস ইন্টারভালগুলোর ফ্রিকোয়েন্সি কী কী দেওয়া। প্রথমে দেওয়া যে এই রেঞ্জের মধ্যে 5 জন স্টুডেন্ট আছে, মানে যারা এই রেঞ্জের মধ্যে মার্কস পাইছে। এই রেঞ্জের মধ্যে আছে 10 জন, এটাই আছে 15 জন, এটাই আছে হচ্ছে 20, এটাই 30, এটাই 16, আর এটাই 4। সো এইভাবে আমাদের একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেওয়া। ওকে, তো আমাদের এখানে বলছে যে ওদের সবার অ্যারিথমেটিক মিন বের করতে হবে। ফাইন্ড দ্য অ্যারিথমেটিক মিন, বা বাংলায় বললে সবার গাণিতিক গড়টা বের করো। ওকে, তাহলে আমি কি মানে এখানে যে অ্যারিথমেটিক মিনটা বের করতে চাই, মানে আমরা এখানে এই যে মার্কসগুলোর অ্যাভারেজ বের করতে চাই। তো এখন এইখানে আমি মার্কসগুলোর অ্যাভারেজ কীভাবে বের করব? আমরা ইউজুয়ালি যখন আমাদের অ্যাভারেজ বের করতে বলা হয় তখন আসলে কিন্তু আমাদের ডিসক্রিট ভ্যালু দেওয়া থাকে, রাইট? ডিসক্রিট ভ্যালু বলতে আমাদের হচ্ছে কয়েকটা মার্কস দেওয়া থাকে, আমরা ওইগুলোকে অ্যাড করে ডিভাইড করে দিই। বাট এইখানে কিন্তু ওইভাবে দেওয়া নেই। এইখানে কিন্তু বলা আছে এই রেঞ্জের মধ্যে 5 জন, এই রেঞ্জের মধ্যে 10 জন, এইটার মধ্যে 15 জন। তো এইখানে আমি অ্যাকুরেটলি বুঝবো কিভাবে যে কে কয়টা আছে, অ্যান্ড এখানে আমি তাহলে অ্যাভারেজটা বের করবো কিভাবে? আমাকে তো এখানে যে টোটাল স্টুডেন্ট কয়জন, এখানে হচ্ছে টোটাল 100 জন। তো টোটাল 100 জনের মধ্যে কে কত পাইছে ইন্ডিভিজুয়ালি সবাইকে অ্যাড করে তারপর 100 দিয়ে ডিভাইড তো করতে পারতেছে না এখানে, রাইট? এখানে তো আমাকে ওইভাবে ডাটাটা দেওয়া নাই। সো এই কেসে আমরা মিন কিভাবে বের করব? তো এরকম কেসে মানে এইটাকে মানে এইভাবে যদি আমাদের ডাটা দেওয়া থাকে তখন আমাদের অ্যারিথমেটিক মিন বের করার ফর্মুলা হচ্ছে
যে আমরা প্রত্যেকটা ক্লাস ইন্টারভালের মানে এখানে ফর্মুলাটা লেখো যে অ্যারিথমেটিক মিন এটার ফর্মুলা হচ্ছে যে প্রত্যেকটা ক্লাস ইন্টারভালের মিড ভ্যালুটা লাগবে, মিড ভ্যালু। ওকে, প্রত্যেকটা ক্লাস ইন্টারভালের মিড ভ্যালু কীভাবে বের করে সেটাও দেখব। মিড ভ্যালুর সাথে ওই ক্লাস ইন্টারভালের ফ্রিকোয়েন্সিটা মাল্টিপ্লাই করতে হবে, অ্যান্ড এই সামেশনটা বের করতে হবে। সামেশন বের করা বলতে বোঝাচ্ছি যে এখানে যতগুলো ইন্টারভাল আছে সবার জন্য এই কাজটা করতে হবে। করার পর আমরা টোটাল যত ডাটা মানে যতগুলো মার্কস আছে, আমরা তো জানি এখানে টোটাল 100 জন স্টুডেন্ট, 100টা মার্ক, সেটা দিয়ে ডিভাইড করব। তো ওইটাকে আসলে বলা যায় যে সামেশন অফ অল ফ্রিকোয়েন্সিস। এটা একটু লেখো, আমি বুঝাই দিচ্ছি পুরোটা। এটা আগে একটু লেখো, অ্যারিথমেটিক মিন ইজ ইকুয়াল টু সামেশন অফ মিড ভ্যালু ইন্টু ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই সামেশন অফ ফ্রিকোয়েন্সি। আসলে মানে এই টাইপের মানে এই টাইপের আচ্ছা এটা পরে বলি, ঠিক আছে। এটা সবার লেখা হয়েছে আই হোপ। তো অ্যারিথমেটিক মিনের ফর্মুলা হচ্ছে যে সবার মিড ভ্যালু লাগবে, ফ্রিকোয়েন্সি মাল্টিপ্লাই করতে হবে, আর দেন সবগুলা ফ্রিকোয়েন্সির সামেশন দিয়ে ডিভাইড করে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এটা কিভাবে করব? তো আমরা পরের পেজে আসি, আমরা এই টেবিলটাই পরে আরেকবার একটু লিখব। তো কি কি ইনক্লুড করব এই টেবিলে সেটা একটু বুঝি। যে আমাদের ফার্স্টে এই ক্লাস ইন্টারভ্যাল আর ফ্রিকোয়েন্সি তো থাকবেই। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রত্যেকটা ইন্টারভ্যালে মিড ভ্যালুও লাগবে। তাহলে আমরা নতুন একটা কলাম বানাবো যেটাতে মিড ভ্যালুগুলো লেখা থাকবে। আর এখানে দেখা যাচ্ছে যে সবার এই ভ্যালু দুইটার প্রোডাক্টের সাম বের করতে হবে সবগুলো ইন্টারভ্যালের জন্য। তো আমরা এই প্রোডাক্টের জন্য একটা নতুন কলাম বানাবো। ওকে, সো এটা দেখলেই বুঝতে পারবা, আমি দেখাই। তো এবার হচ্ছে আমরা টেবিলটা মানে টেবিলের আগে যে রোগুলো ছিল সেইগুলোকে এখন কলাম হিসেবে লিখব। মানে এখানে এই যে ক্লাস ইন্টারভাল তো একটা রো, বাট আমি এখন এগুলোকে নিচে নিচে লিখবো। সো এখানে আমাদের রো হবে 1 2 3 4 5 6 7, 7টা। আর কলাম হবে হচ্ছে 1 2 3 4, টোটাল 4টা কলাম হলেই হবে, ঠিক আছে। সো এটা দেখো, so wait, রো লাগবে হচ্ছে 8টা টোটাল। আর কলাম লাগবে হচ্ছে 4টার মতো। আচ্ছা, সো ফার্স্টের কলামটা হচ্ছে ক্লাস ইন্টারভাল যেটা আগে ছিল, আর পরের কলামটা হচ্ছে মিড ভ্যালু। তো মিড ভ্যালুকে স্ট্যাটিস্টিক্সে এক্সআই দিয়ে লেখা হয়। ওকে, এটা হচ্ছে এক্সআই। তারপরের কলামটা হচ্ছে ফর ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সিকে আমরা স্ট্যাটিস্টিক্সে শর্টলি তোমার স্মল এফ দিয়ে লিখি। তো আমি এটাকে এফ আই লিখলাম। কেন আই লিখলাম এটাও বোঝাবো। আর এই কলামটায় আমরা হচ্ছে দেখো আমাদের কি দরকার ছিল, আমাদের দরকার ছিল হচ্ছে মিড ভ্যালু আর ফ্রিকোয়েন্সির প্রোডাক্ট, তাই না? সো মিড ভ্যালু হচ্ছে এক্সআই আর ফ্রিকোয়েন্সি হচ্ছে এফআই। তো আমরা এখানে যে নতুন কলামটা বানাইছি সেটা হচ্ছে এফআই এক্সআই, মানে ফ্রিকোয়েন্সি আর মিড ভ্যালুর প্রোডাক্টের ভ্যালুগুলো এই জায়গাতে লিখব। আচ্ছা, তো ক্লাস ইন্টারভালগুলো লিখি। ক্লাস ইন্টারভালগুলো হচ্ছে 25 মাইনাস 34, 35 মাইনাস 60, সরি 44, 45 মাইনাস না, এটা 45 থেকে হচ্ছে 54, 54 থেকে
সরি 55 থেকে 64, 65 থেকে 74, আর 75 থেকে 84, অ্যান্ড 85 থেকে 94। আচ্ছা, মিড ভ্যালুর ফর্মুলা খুবই সহজ। মিড ভ্যালু হচ্ছে সিম্পলি তোমার ইন্টারভালের যে হাই ভ্যালু আর লো ভ্যালু, মানে আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড, এই দুইটা অ্যাড করে 2 দিয়ে ডিভাইড। ওকে, সো মিড ভ্যালু হচ্ছে সিম্পলি তোমার এই দুইটা অ্যাড করবা, মানে হাই আপার বাউন্ড ইউবি মাইনাস লোয়ার বাউন্ড প্লাস লোয়ার বাউন্ড ডিভাইডেড বাই হচ্ছে 2। ওকে, এটাই হচ্ছে মিড ভ্যালু। তো এইখানে যদি আমরা মিড ভ্যালুগুলো বের করি, এইটার মিড ভ্যালু কত আসবে দেখি। 25 প্লাস 34 ডিভাইডেড বাই হচ্ছে 2, সো এটা আসে 29.5। আচ্ছা, পরেরগুলো আর কষ্ট করে ক্যালকুলেট করতে হবে না, একবারই লিখে দেওয়া যায়। কিভাবে দেখো, এখানে দেখো প্রত্যেকটা ভ্যালু 10 করে বাড়ছে না প্রত্যেক রোতে, 25 থেকে 35, 35 থেকে 45, আবার আপার বাউন্ডগুলোও দেখো 10 করে করে বাড়ছে, 34 থেকে 44, 44 থেকে 54, এরকম 10 করে বাড়ছে। সো আমাদের মিড ভ্যালুগুলোও আসলে 10 করে করেই বাড়বে। সো পরেরটা হবে 39.5, তারপরটা 49.5, তারপরটা 59.5, তারপরেরটা 69.5, তারপরেরটা 79.5, আর তারপর 89.5। সো আমরা সবগুলা মিড ভ্যালু লিখে ফেলছি। আচ্ছা, মিড ভ্যালু লেখার পর কি লিখতে হবে? ফ্রিকোয়েন্সি। তো ফ্রিকোয়েন্সিগুলো দেখি, 5, 10, 15, 20, 5, 10, 15, 20, আর 30, 16, 4, 30, 16, 4। ওকে, এরপর কি করতে হবে? এফআই এক্সআই বের করতে হবে, মানে প্রত্যেকটা এফআই আর এক্সআইগুলা, মানে প্রত্যেকটা রোয়ের জন্য মাল্টিপ্লাই করে করে এইখানে লিখতে হবে। তো প্রথমটা 5 ইন্টু 29.5, 147.5। তারপরেরটা বুঝতেই পারতেছো, এরকম একটা ম্যাথ করতে কিন্তু বেশ টাইম লাগে, কারণ অনেক কিছু করতে হয় আর একদম ম্যানুয়াল ক্যালকুলেশন। তো এরপরেরটা হচ্ছে 395, তারপরেরটা হচ্ছে 742.5, এটা হচ্ছে 1190, and then এটা হচ্ছে 2085, then 79.5 into 16, which is 1272, and then 89.5 into 4, 358। আচ্ছা, এটা কি তোমাদের ক্লাসে করাইছে স্কুলে এই চ্যাপ্টার কোনো শিফটে বা কোনো সেকশনে? আচ্ছা, করায়নি তাহলে। হ্যাঁ, রুবাইয়া বলবা কিছু? আচ্ছা, ঠিক আছে। সো এখানে অ্যাকচুয়ালি সবগুলো এভাবে বের করবা, আর দেন তোমার হচ্ছে এখন তোমার অ্যারিথমেটিক মিনের ফর্মুলা কি ছিল? অ্যারিথমেটিক মিন, এটার ফর্মুলা হচ্ছে সামেশন অফ অল এফআই এক্সআই, যেখানে ধরো তোমার এখানে টোটাল কেটা রো আছে, মানে কেটা ইন্টারভাল আছে, কে হচ্ছে এখানে কত? 7টা, রাইট? সো আমরা বলতে পারি সামেশন অফ অল এফআই এক্সআই, এটা হচ্ছে আমাদের ফার্স্ট রো, এটা হচ্ছে সেকেন্ড রো, এটা থার্ড, এটা ফোর্থ, এটা ফিফথ, এটা সিক্সথ, এটা সেভেন্থ। সো আমরা বলতে পারি আই এর ভ্যালু হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত যাবে, আর ডিভাইডেড বাই সামেশন অফ অল ফ্রিকোয়েন্সি, মানে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সির সাম, সেটাও 1 থেকে 7 পর্যন্ত যাবে। এটা হয়তো বোঝো নাই, আমি আরেকবার বলতেছি। আচ্ছা, তো দেখো এইখানে সামেশন, মানে আমাদের যে মেইন ফর্মুলাটা ছিল প্রথমে,
এখানে কিন্তু বলছিলাম যে নিচে হচ্ছে সব ফ্রিকোয়েন্সির সাম লিখতে হবে, তো এটা এখানে লেখা আছে যে সামেশন অফ এফআই। তুমি এখানে 1 থেকে 7 এটা না লিখলেও কোনো সমস্যা নেই, তুমি যদি এইটুক স্কিপ করো এটা না লিখলে সমস্যা নেই, ঠিক আছে, এটা তোমার ইচ্ছা। আর এইখানে কি করছি, এইখানে বোঝাচ্ছি যে আমি প্রত্যেকটা ইন্টারভাল, এখানে যে 7টা ইন্টারভাল আছে মানে ফার্স্টেরটা থেকে 7th নাম্বার পর্যন্ত প্রত্যেকটার জন্য এফআই এক্সআই আমরা মাল্টিপ্লাই করতেছি। এই আই দিয়ে আমি হচ্ছে বোঝাচ্ছি আমি কত নাম্বার রোতে আছি। যেমন আমি যদি তোমাকে বলি F2 মানে হচ্ছে সেকেন্ড রোয়ের ফ্রিকোয়েন্সিটা, সেকেন্ড ইন্টারভালের ফ্রিকোয়েন্সি। আচ্ছা, তারপর বলো তো যে F5X5 এইটা কোন ভ্যালু এই টেবিলে, আমি জিজ্ঞেস করি। রুবাইয়া বলতে পারবা F5X5 কোনটা এই টেবিলে? হ্যাঁ, কথা শোনা যাচ্ছে না, আরেকবার একটু বলো। কিছুই শোনা যায় নাই। বাকিরা কি শুনতে পাচ্ছ নাকি আমি শুনতে পাচ্ছি না? জি ভাইয়া, ও 2085 বলছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো এইটা হচ্ছে F5X5 which is 2085। ওকে, সো আসলে এই FIXI দিয়ে আমি বুঝাই যে কত নাম্বার রো আমি অ্যাক্সেস করতে চাচ্ছি। ওকে, এটা না লেখা কোনো ঝামেলার কিছু না, ঠিক আছে, তুমি চাইলে এই যে এইটুক মুছে দিতে পারো, সমস্যা নেই। ওকে, তো এখানে আমরা যেটা করব মানে এইটার সহজ মিনিংটা হচ্ছে যে তুমি এই কলামের সবাইকে সাম করবা, আর এইটার মিনিং হচ্ছে তুমি এই কলামের সবাইকে সাম করবা। জেনাফ বুঝছো এটা? জি ভাইয়া। আচ্ছা, তো এখন এইটার সাম তো আমি জানি, এটা 100, মানে এটা ম্যানুয়ালি যোগ করে দেখো এটা 100 আসে। আর এইটার সাম এখন কষ্ট করে বের করতে হবে। 147.5 প্লাস 395 প্লাস 742.5 প্লাস 1190 প্লাস 2085 প্লাস 272 প্লাস 358, সো 6190 এটার ভ্যালু। সো এখানে 6190 ডিভাইডেড বাই 100, সো অ্যান্সার আসবে হচ্ছে 61.9। এখন বেশ কিছু ব্যাপার আছে। একটা হচ্ছে এই কাজ করতে টাইম লাগতেছে অনেক, আর এরকম ম্যানুয়ালি প্রোডাক্ট বের করা খুবই কষ্টের, রাইট? এখানে যদি আরও কয়েকটা রো থাকতো বুঝতেই পারতেছো অনেক টাফ হইতো আর কি। অ্যান্ড ম্যাথগুলো পরে আরও কঠিন হবে, ঠিক আছে, এটা একদম সবচেয়ে সোজাটা। তো পরে তোমার আরও অনেক কিছু মাল্টিপ্লাই বা সাবট্র্যাক্ট অ্যাড করে তারপর কলাম ফিল আপ করা লাগতে পারে। তো এখন কি করা যায়, মানে আবার এই জিনিসগুলো ম্যানুয়ালি করা তো অনেক টাইম কনজিউমিং। ধর এখানে যদি 10টা ইন্টারভাল থাকতো তাহলে টাইম অনেক বেশি লাগতো, আর এখানে ভুল হওয়ার চান্সও অনেক বেশি। তুমি একটা প্রোডাক্ট ভুল লিখবা তাহলে তোমার পুরো সাম ভুল আসবে অ্যান্ড অ্যান্সার ভুল। তো এইটা ক্যালকুলেটারে করা যায়, এটা আমিও অ্যাকচুয়ালি ক্লাস 9-10-এ জানতাম না, বাট এটা ক্যালকুলেটারে করা যায়। আচ্ছা, সবাই একটু আবার কানেক্ট হও, আমি আমাদের মিটিংয়ের টাইম শেষ, আমি এরপর দেখাচ্ছি এটা ক্যালকুলেটারে কীভাবে করা যায়। ওকে, সো সবাই সবার কাছে আই হোপ এই ক্যালকুলেটরটা আছে। তো যাদের কাছে আছে একটু দেখো, এইখানে তুমি মোড প্রেস করবা, তারপর হচ্ছে এই যে 3 স্ট্যাট এটা যাবা, যাওয়ার পর এখানে 1 নাম্বার অপশনটা চুজ করবা, ওয়ান ভ্যার, দেখো ওয়ান ভ্যারিয়েবল। ওকে, ভিএআর মানে হচ্ছে ভ্যারিয়েবল আর কি, ঠিক আছে। সো আমি আবার একটু বলি শুরু থেকে, যে ফার্স্টে হচ্ছে আমরা এই মোডে আছি, তো আমরা মোড প্রেস করব, 3-তে যাব, তারপর ওয়ান ভ্যারিয়েবল এটা চুজ করব, 1। এখন দেখো তো সবার এই অবস্থা কিনা, মানে এইরকম একটা এরকম দেখা যাচ্ছে নাকি অন্য কিছু দেখা যায়? একটু বলো তো আমাকে, কারো কি ডিফারেন্ট কিছু আসছে এখানে? আচ্ছা, সো যদি এইটা এসে থাকে তাহলে এইখান থেকে বের হও, ঠিক আছে।
বের হয়ে আবার একদম নর্মাল মোডে যাও, ঠিক আছে? এই মোড মানে এইভাবে থাকলে আমরা কাজটা করতে পারবো না। ওকে, এইভাবে যদি থাকে আমরা কাজটা করতে পারবো না। সো এটার জন্য আমাদের ক্যালকুলেটরকে একটু একটা সেটিংস চেঞ্জ করতে হবে। সেটার জন্য যেটা করবা, শিফট প্রেস করে মোড প্রেস করো। ওকে, তারপর নিচে নামবা। নিচে নেমে এখানে দেখো, নিচে নামার পর 4 নম্বরে স্ট্যাট লেখা দেখছো? আবার বলি, যারা লেটে জয়েন করছো তোমরা এই কাজটা করো যে শিফট প্রেস করে এই মোড, তারপর হচ্ছে নিচে যাও, তারপর এই যে 4 নম্বর স্ট্যাট লেখা এইটায় ক্লিক করো। করছো? করার পর দেখো এখানে ফ্রিকোয়েন্সি অন অফ দুইটা অপশন আছে। তো এইখানে 1 প্রেস করতে হবে, মানে আমি ফ্রিকোয়েন্সি মোড অন করলাম, ঠিক আছে? এইটা না করলে আসলে এই ম্যাথগুলো করা যাবে না। সো আবার বলি, শিফট মোড মানে সেট আপ, দেন নিচে, দেন 4, দেন 1। এটা যদি করা হয় এখন আবার আগের মতো করো। এবার মোডে যাও, তারপর 3-তে যাও, তারপর 1 ভ্যারিয়েবল চুজ করে এখন দেখো এখানে 2টা কলাম আসছে। দেখো এটা আসছে কিনা। কারো যদি এটা এখনো না এসে থাকে আমাকে একটু বলো। আচ্ছা, সো আই হোপ সবার আসছে এটা। এখন যেটা করবা, জাস্ট এই ভ্যালুগুলো এখানে ইনপুট দিবা। এই যে এক্স হচ্ছে তোমার এই যে মিড ভ্যালু, আর ফ্রিকোয়েন্সির জন্য পাশের কলামটা। সো এটা ইনপুট দাও, 29.5, 39.5, 49.5, 59.5, 69.5, 79.5, 89.5। সো সবগুলো দেওয়া শেষ। আর ফ্রিকোয়েন্সিগুলো 5, 10, 15, 20, 30, 16, 4 দেওয়ার পর এসি প্রেস করে বের হয়ে আসো। এখন আমাদের ইনপুট দেওয়া শেষ, এখন আমরা অ্যান্সারগুলো ডিরেক্টলি এখান থেকে বের করতে পারবো। দেখো আমি শিফট এখানে যেটা করবো, এরপর শিফট প্রেস করে 1 প্রেস করবা। এখন এখানে কিছু অপশন আছে, যেমন টাইপ, ডাটা, তারপর আছে হচ্ছে সাম, তারপর আছে 4 ভ্যারিয়েবল, তারপর আছে ডিস্ট্রিবিউশন, আর আছে মিন ম্যাক্স। আমি একটু বলি কোনটা দিয়ে কি করা যায়। তুমি যদি 3-তে প্রেস করো, এখানেও একটা অপশন দেখাচ্ছে, দেখো যে সামেশন অফ এক্স কত। ওকে, সো এইটা যদি তুমি প্রেস করো, মানে এখানে যদি 2 নাম্বার অপশনটা, এই এক্স স্কোয়ারটা আমাদের লাগবে না, এই 2 নাম্বার অপশনটার জন্য যদি 2 প্রেস করো, দেন ইকুয়াল দাও, তাহলে দেখো এই ভ্যালুটা আসছে। ওকে, মানে এখানে সামেশন অফ এক্স বলতে সামেশন অফ এফ আই এক্স আই বুঝাইছে। ওকে, সো এই ভ্যালুটা এখানে আসছে। সো এটা দিয়ে তুমি অ্যাটলিস্ট শিওর হইতে পারবা তোমার অ্যান্সার হয়েছে কিনা। ইএক্স ক্যালকুলেটরের একটা সুবিধা হচ্ছে কি, ও পুরো টেবিলটাই বানাই দিতে পারে, মানে একদম প্রত্যেকটা কলাম রো এর ভ্যালু পর্যন্ত দেখায়। এইখানে হচ্ছে সামটা দেখাচ্ছে। ওকে, সো অ্যাটলিস্ট আমি শিওর যে আমার অ্যান্সার মানে ক্যালকুলেশনটা ঠিক আছে। ইভেন তুমি অ্যাভারেজটা পর্যন্ত ডিরেক্টলি বের করতে পারবা, মানে মিনটা। তো সেটা কি হয় দেখো, শিফট 1 চাপো, দেন এখানে 4-এ ক্লিক করবা ভ্যারিয়েবল। এইখানে গেলে দেখো এই যে এক্স বার একটা অপশন দেখতেছো, এক্স বার। এক্স বার মানে হচ্ছে অ্যাভারেজ বা মিন, মানে এইটাই হচ্ছে অ্যারিথমেটিক মিন, মানে এটাকে তুমি চাইলে এক্স বার এভাবে লিখতে পারো। তো এখন যদি ওইটা ক্লিক করো তাহলে তোমার অ্যান্সারটা চলে আসবে 61.9। ওকে, আমি ইভেন দেখছি যে এত বড় থাকে না, বাট অনেক সময় ধরো ওই উদ্ভাসে যখন মডেল টেস্ট দিবা, দেখবা যে এই চ্যাপ্টার থেকে অনেক সময় এরকম টেবিল এমসিকিউতে উঠাই দিছে অ্যান্ড বলছে যে অ্যাভারেজ কত। তো ওইখানে তোমার কাছে মনে হতে পারে এটা তো ইম্পসিবল, একটা এমসিকিউতে টাইম থাকে 1 মিনিট, সেখানে আমি এত কিছু ক্যালকুলেট করে এটা কীভাবে বের করবো। তো এটার জন্য টেকনিক হচ্ছে যে তুমি ক্যালকুলেটারেও এগুলো করতে পারো, মানে ক্যালকুলেটারে অ্যান্সার ভেরিফাইও করতে পারো। আবার এমসিকিউতে আসলে আমি যদি এমসিকিউ পরীক্ষা নেই, আমি অবশ্যই এরকম কিছু একটা দিব, তখন তোমার ক্যালকুলেটারে করতে পারতে হবে, ঠিক আছে? আবার বোর্ডেও আসে, বোর্ডে অবশ্য আমি দেখছি যে হাইয়েস্ট 4টা রো দেয়, মানে ওই পর্যন্ত করাটা 2-3 মিনিটে অ্যাটলিস্ট করা যায় আর কি, ওই পর্যন্ত, ঠিক আছে? আর ক্যালকুলেটারে পারলে তো কথাই নেই, কয়েক সেকেন্ড লাগে।
আচ্ছা, এখানে তুমি আরো একটু এক্সপ্লোর করতে পারো, এখানে আরো কিছু জিনিস আছে। যেমন 4-এ যদি যাও, এখানে দেখো এই যে সিগমা এক্স একটা অপশন আছে, এটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটা তুমি কলেজে উঠলে শিখবা। আর এখানে এন বলতে একটা অপশন আছে। এই এনটা হচ্ছে তোমার এই সাম অফ ফ্রিকোয়েন্সি। সাম অফ ফ্রিকোয়েন্সিকে তুমি দেখবা তোমার বইতে এন হিসেবে লেখা, মানে টোটাল নাম্বার অফ মার্কস। তো তুমি যদি এই এনটা ক্লিক করে ইকুয়াল দাও, তাহলে দেখো এই যে 100 আসছে। ওকে, সো ধরো তোমার এইগুলা ম্যানুয়ালি যোগ করতে ইচ্ছা করতেছে না, তুমি জাস্ট ক্যালকুলেটরে ইনপুট দিয়ে এই এনটা বের করে ইকুয়াল দিবা, তাহলে দেখবা টোটাল সামটা বের করে দিছে। ওকে, আর ইভেন এই সামগুলাও ধরো তুমি অনেকগুলো সাম চলে আসছে, তো তুমি এটা ম্যানুয়ালি বের করতে যাচ্ছ না, তুমি যেটা করতে পারো ডিরেক্টলি সামটা বের করতে পারো। ঠিক আছে, কারো কোশ্চেন আছে পর্যন্ত? এখানে আরও কয়েকটা অপশন আছে, যেমন তুমি 5-এ যদি যাও, এখানে স্ট্যাটিস্টিক্সে আরও অ্যাডভান্সড কিছু জিনিসপত্র আছে। যেমন এই কিউকে বলে কোয়ার্টাইল, ওকে, তারপরে এই আরকে বলে কোরিলেশন, এরকম অনেক কিছু আছে, এগুলো বড় হইলে শিখবা। আবার 6-এ মিনম্যাক্স, এখানে হচ্ছে সবগুলা এক্সের মধ্যে কোনটা সবচেয়ে বড়, সবগুলা এক্সের মধ্যে কোনটা সবচেয়ে ছোট, এটসেট্রা বের করা যায় আর কি। এগুলো তোমাদের অত লাগবে না। আর ইএক্স ক্যালকুলেটর স্ট্যাট মোডটা আরও অনেক অ্যাডভান্সড, অনেক কিছু করা যায়, ওইটাই পুরো এই টেবিলটাই আনা যায়। তো বাসায় যদি ইএক্স ক্যালকুলেটর থাকে ট্রাই করে দেখতে পারো। এখানে হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। আমি এই তুমি কি ইনপুট দেওয়াটা বুঝছো, মানে ক্যালকুলেটর এটা হ্যাঁ। তারপর যেটা করবা, এই যে শিফট প্রেস করে 1 প্রেস করবা, তারপর এই যে ভ্যারিয়েবল সেকশনে যাবা, তাহলে এখানে তুমি যদি 2 প্রেস করো তাহলে তোমার অ্যাভারেজটা চলে আসবে। আবার তুমি যদি ওই ভ্যারিয়েবলে গিয়ে 1 প্রেস করো, তারপর ইকুয়াল দাও, তাহলে এই সাম অফ এফ আইটা চলে আসবে। আর অনেকে মানে এটাকে এরকম সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইডেড বাই এনও লেখে, ঠিক আছে, তুমি ওইটা লিখলেও হবে। আর তুমি যদি শিফট 1 দিয়ে তারপর 3-তে যাও অ্যান্ড দেন 2 নাম্বারটা প্রেস করে ইকুয়াল দাও, তাহলে তুমি সামেশন অফ এফ আই এক্স আই পেয়ে যাবে। আচ্ছা, এখানে টেবিলটা তো জেনারেট করা যায় তো, আমার যতদূর মনে পড়ে। ওয়েট, মানে টেবিল সেকশনে না, টেবিলটা জেনারেট করা গেলে আরও ভালো হতো আর কি, ডিরেক্টলি এইগুলাও ক্যালকুলেট হয়ে আসতো, বাট এটা একটু তোমার কষ্ট করে নিজেরই করতে হবে। আচ্ছা, তো এখন আমরা দেখলাম যে কিভাবে নর্মালি অ্যারিথমেটিক মিন বের করা যায়, এটাকে বলা হয় হচ্ছে নর্মাল মেথড। মানে কিছু বলা না থাকলে আমরা এইভাবেই করি। তো অ্যারিথমেটিক মিন বের করার একটা শর্টকাট মেথড আছে। তো অনেক সময় কোশ্চেনে বলা থাকে যে ফাইন্ড দ্য অ্যারিথমেটিক মিন ইন শর্টকাট মেথড, তো তখন তোমার ওই শর্টকাট মেথডটা ইউজ করতে হবে। আর একটা মজার ব্যাপার হচ্ছে শর্টকাট মেথডটা নর্মাল মেথডের থেকে কমপ্লেক্স আর বড়। তো এটা আমি আগে ভাবতাম যে এটাকে কেন শর্টকাট মেথড বলে, ইভেন স্যাররাও বলতো যে নর্মাল মেথডের থেকে শর্টকাট মেথডটাই টাফ। বাট ওইটার আসলে কিছু ইউজ কেস আছে, মানে ওইটা কম্পিউটেশন ফ্রেন্ডলি বা ওইটা মোর এফিশিয়েন্ট, মানে ওইটার ক্যালকুলেশন হয়তো একটু বেশি করা লাগে, বাট ওইটায় ছোট ভ্যালুতে কনভার্ট করে ফেলা যায়। যাই হোক, ওইটা পরে বুঝবা, বাট আমি ওইটার একটা এক্সাম্পল দেখাই। এটা হচ্ছে অ্যারিথমেটিক মিন ইউজিং শর্টকাট মেথড। অ্যান্ড তোমার দুইটা মেথডই পারতে হবে। তোমার কোশ্চেনে যদি কিছু বলা না থাকে, তোমার নর্মাল ওয়েতে অথবা শর্টকাট যে কোনো একটা করতে পারো। আর অনেক সময় স্পেসিফাই করে দেয় যে তোমার এই মেথডেই করতে হবে, তখন তোমার ওইটাতেই করতে হবে আর কি। এটা হচ্ছে শর্টকাট মেথড। বাংলায় হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, বাট এটা মোটেও সংক্ষিপ্ত না বা শর্টকাট না, এটা বেশ বড় প্রসেস, মানে এটা ক্যালকুলেশন অনেক।
আচ্ছা, তো এটার একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দিয়ে আমরা মানে একটা ম্যাথ দিয়েই বুঝবো, তাহলে এটা ক্লিয়ার হবে। এখানে একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল দেওয়া আছে। আচ্ছা আমি লিখি, এটা তোমাদের বইয়ের এক্সাম্পল 8। তো তুমি চাইলে নাম্বারটা লিখে রেখে পরে তুলে নিতে পারো। আচ্ছা, সো এখানে আমাদের একটা ম্যাথ এক্সাম্পল 8, সেখানে একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেওয়া। তো এটার সিনারিওটা এরকম যে এখানে আহ, এখানে হচ্ছে একটা মানে কিছু কমোডিটির প্রোডাকশন কস্ট দেওয়া, প্রোডাকশন কস্ট ইন 100 টাকা, আর নিচে হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো 2 থেকে 6 এটা একটা ইন্টারভাল, তারপর হচ্ছে 6 থেকে 10, তারপর হচ্ছে 10 থেকে 14, তারপর 14 থেকে 18, মানে ডিফারেন্সটা দেখো 4 করে, তারপর 18 থেকে 22, তারপর হচ্ছে 22 থেকে 28, সরি 22 থেকে হচ্ছে 26, 26 থেকে 30, আর 30 থেকে 34। আর ফ্রিকোয়েন্সিগুলো হচ্ছে 1, তারপর 9, তারপর 21, দেন হচ্ছে 47, তারপর 52, দেন 36, 19, আর হচ্ছে 3। তো এখন আমাদেরকে বলছে এই ডাটাগুলোর অ্যারিথমেটিক মিন বের করো শর্টকাট মেথড ইউজ করে। ওকে, তো আমরা এটা নর্মালি করতে পারবো, এর আগে যেই ম্যাথটা করছি এই একইভাবে এটা করা যাবে, বাট এটা শর্টকাট মেথড দিয়ে করব, কারণ আমাদের টার্গেট হচ্ছে শর্টকাট মেথডটা কি সেটা শেখা। তো শর্টকাট মেথডে আমাদের আগের মতো সবই থাকবে, মানে ক্লাস ইন্টারভাল থাকবে, মিড ভ্যালু থাকবে, ফ্রিকোয়েন্সি থাকবে, বাট এফআই এক্সআইটা আমরা বের করব না। আমরা যেটা করব, আমরা এই ডাটার মানে আমরা এই মানে এই যে ডাটাগুলো দেওয়া সেইগুলোকে রিডিউস করব সামহাউ। তো এটা কীভাবে রিডিউস করব একটু পরে দেখতে পাবা, বা বলতে পারো ডাটা কম্প্রেশন করব। মানে আমাদের যে নাম্বারগুলো আছে আমরা তাদেরকে সামহাউ খুব কম্প্রেস করে ফেলতে পারবো। তো এর জন্য এটাকে শর্টকাট মেথড বলে, কারণ এইখানে যদিও আমরা খুব ছোট ছোট ভ্যালু নিয়ে কাজ করতেছি, বাট ধরো এক একটা ভ্যালু যদি ধরো মিলিয়ন বিলিয়ন এরকম হইতো, তখন কিন্তু আমাদের ক্যালকুলেশনে অনেক বড় বড় নাম্বার নিয়ে ডিল করা লাগতো। তো শর্টকাট মেথডের সুবিধা হচ্ছে আমরা সব বড় নাম্বারগুলোকে ইকুইভ্যালেন্ট ছোট নাম্বারে কনভার্ট করে ফেলতে পারি, আর তাতে যেটা হয় যে আমাদের ক্যালকুলেশনটা অনেক ইজিয়ার হয় আর কি। বাট আমি নিজে কখনোই শর্টকাট মেথড খুব একটা ইউজ করি না, যদি কখনো লাগে, কারণ জিনিসটা খুবই ফাউল আর কি, মানে অনেক কিছু করতে হয়, মানে ওই ডাটা কম্প্রেশন করার জন্য বা নাম্বারগুলোকে কম্প্রেস করার জন্য। ওকে, তো এইটার জন্য আমরা টেবিল বানাবো কিভাবে, তো সেটা দেখি, পরের পেজে আসো। এইটার জন্য আমাদের আগে কলাম লাগছিল কয়টা, 4টা। এটার জন্য আমাদের কলাম লাগবে হচ্ছে 5টা, একটা এক্সট্রা কলাম আসবে, সেটা কি একটু পরেই এক্সপ্লেন করব। সো এখানে 5টা কলাম আর 9টা রো ওয়ালা একটা টেবিল রাখতে হবে।
আচ্ছা, সো এখানে আমাদের টেবিলটা আঁকা শেষ, 5টা কলাম আর হচ্ছে 9টা রো। তো ফার্স্টের কলাম ওই আগের মতোই ক্লাস ইন্টারভাল, তারপরের কলামটাও আগের মতো মিড ভ্যালু। ওকে, আর তারপরের কলামটা এখানে একটু ডিফারেন্স হবে। তো মিড ভ্যালু হচ্ছে এক্সআই, তো তারপরের কলামটা আমরা ফাঁকা রাখবো, তারপরের কলামে গিয়ে আমরা ফ্রিকোয়েন্সি লিখব। ফ্রিকোয়েন্সি হচ্ছে আগের মতো এফআই। আর এইখানে আমরা একটা নতুন টার্ম লিখবো যেটা হচ্ছে ইউআই। এটা ডিফারেন্ট, আগের থেকে এটাই হচ্ছে ডিফারেন্ট, মানে আগে যে টেবিলটা লিখছিলাম ওইটার সাথে এইটাই হচ্ছে একমাত্র ডিফারেন্স, ইউআই। আর এই যে কলামটা, এই কলামটায় আমরা এফআই ইউআই লিখবো, মানে আমরা এফআই এর সাথে ইউআই গুলা প্রোডাক্ট করে তারপর রেজাল্টগুলো এই কলামে লিখবো। ওকে, এখন আসি ইউআই জিনিসটা কি। ওকে, এই ইউআইটা কিভাবে বের করব? এই ইউআইটাই হচ্ছে আমাদের যে এক্সআই গুলো দেওয়া থাকবে তার কম্প্রেসড ভার্সন। আর এখন তুমি ভাবতে পারো কম্প্রেস করলে তো আমার অ্যান্সার চেঞ্জ হয়ে যাবে। তো সেটার জন্য একটা টেকনিক আছে, সেটার জন্য আমরা ফর্মুলাটাকে একটু মডিফাই করতে পারি। তখন আমাদের অ্যারিথমেটিক মিন আসবে এরকম যে তোমার এখানে একটা টার্ম আছে যেটা আমি একটু পরে ডিফাইন করব। সো ওইটাকে এ বলা হয়, তো ওই এ প্লাস এই সামেশন অফ এফআই ইউআই, সামেশন অফ এফআই ইউআই ডিভাইডেড বাই সামেশন অফ এফআই ইনটু হচ্ছে এইচ। এগুলো সবই আমি এক্সপ্লেন করব যে কোনটা কি। আচ্ছা, তো ফর্মুলায় দেখো কিছু নতুন টার্ম দেখা যাচ্ছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে ইউআই, আর একটা হচ্ছে এইচ। এছাড়া বাকি জিনিসপত্র আগের মতো। তো এর পরিচয় হচ্ছে এ হচ্ছে অ্যাপ্রক্সিমেটেড মিন, অ্যাপ্রক্সিমেটেড মিন, বা বলতে পারো আমাদের গেস। মানে আমরা যে কোনো একটাকে মিন হিসেবে গেস করব। এটা আমি যে কোনোটাকে করতে পারি, ঠিক আছে? এটার জন্য কোনো মানে কোনো রুল নাই যে এটাকেই গেস করতে হবে। অবশ্যই একটা থামস রুল আছে, বাট ওইটা এমন না যে ওইটা করাই লাগবে, না করলে মিলবে না, ওরকম না। তো আমি যে কোনো একটা এক্সআইকে, এখানে তো এক্সআই ভ্যালুগুলো থাকবে, যে কোনো একটা এক্সআইকে আমি পিক করে সেটাকে এ হিসেবে ট্রিট করতে পারি। এ হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেট মিন। ওকে, তারপর ইউআই। সো এই ইউআইটা কি? তো ইউআই হচ্ছে, ইউআইকে বলা হয় স্টেপ ডেভিয়েশন। স্টেপ ডেভিয়েশন, অ্যান্ড এটা বের করার ফর্মুলা আছে। একটা ফর্মুলা হচ্ছে আমি যেই রো এর জন্য এই ইউআইটা বের করতে চাচ্ছি সেইটার এক্সআই মাইনাস আমাদের ওই যে অ্যাপ্রক্সিমেটেড মিন এ ডিভাইডেড বাই হচ্ছে এইচ। ওকে, বা ফর্মালি বললে স্টেপ ডেভিয়েশনের ফর্মুলা হচ্ছে মিড ভ্যালু মাইনাস অ্যাপ্রক্সমিন ডিভাইডেড বাই হচ্ছে এই এইচ এর পরিচয়টা কি? এইচ হচ্ছে ক্লাস ইন্টারভাল, বা ওই এক একটা ইন্টারভালের যে ডিফারেন্সটা থাকে সেটা। ওকে, তো এটাও এখানে লেখো, এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ক্লাস ইন্টারভাল। এইটুকু আগে একটু লেখো, তারপর আমি বাকিটুকু বোঝাচ্ছি। আর কারো কোথাও কোশ্চেন থাকলে বলো। আচ্ছা, তো এখন আমরা ক্লাস ইন্টারভালগুলো এখানে ফিল আপ করবো। তো আমাদের ভ্যালুগুলো কত ছিল? 2 থেকে 6, অ্যান্ড প্রত্যেকবার 4 4 করে বাড়ছে। সো এখানে আসো, 2 থেকে 6, 6 থেকে 10, 10 থেকে 14, 14 থেকে 18, 18 থেকে 22, 22 থেকে 26, 26 থেকে 30, আর 30 থেকে 34। মিড ভ্যালুগুলো লেখো। মিড ভ্যালু হচ্ছে 2 + 6/2 which is 4, 6 + 10/2 which is
8 মানে 4 করে বাড়বে। আচ্ছা, এখন আসি আমাদের ইউআই বের করতে হবে। ইউআই এর ফর্মুলা কি? ইউআই এর ফর্মুলা লিখছি যে এক্স আই মানে আমাদের প্রত্যেকটা রোতে যে মিড ভ্যালুটা আছে সেইটা মাইনাস অ্যাপ্রক্সিমেট মিন ডিভাইডেড বাই এইচ। এইটাই হচ্ছে আমাদের ডাটা কম্প্রেশন। মানে আমরা এখানে যে বড় বড় ভ্যালুগুলো আছে সেগুলোকে এখন ছোট বানায় ফেলবো। তো কীরকম ছোট বানাবো? তো সেটার জন্য আমাদের একটা অ্যাপ্রক্সিমেট মিন নিতে হবে। ওকে, তো ইউজুয়ালি যেটা করা হয় সেটা হচ্ছে যে এই যে রোগুলো, ভাইয়া হ্যাঁ হ্যাঁ বলো। ক্লাস ইন্টারভালে যে হচ্ছে ওই যে একটা হায়ার এন্ড একটা লোয়ার এন্ড সেম মিলে যাচ্ছে পরপর, ওগুলা কোনো সমস্যা নেই? ও না না, যেমন 6 এইটা তারপর ওখানে আবার 6 হ্যাঁ দিয়ে হ্যাঁ শুরু হচ্ছে। হ্যাঁ, এটা এটা অ্যাকচুয়ালি একটা অ্যাম্বিগুইটি ক্রিয়েট করে যে আমার যদি ধরো কেউ যদি 6 মানে কোনো একটা ভ্যালু যদি 6 এক্স্যাক্টলি 6 হয়, তখন আমি কি ওটাকে ফার্স্ট ইন্টারভালে রাখবো নাকি পরেরটা রাখবো? তো এটার ক্ষেত্রে রুল হচ্ছে যে কোনো একটা রাখলেই হয়েছে। বুঝা গেছে? ধরো একটা কস্ট হচ্ছে 6, তো সেটাকে আমি ইদার মানে সেটার ফ্রিকোয়েন্সি এইটার মধ্যে ক্যালকুলেট করে রাখতে পারি অথবা এইটার মধ্যে রাখতে পারি। এইটা আমার ওভারঅল ক্যালকুলেশনে কোনো চেঞ্জ আনবে না। বুঝা গেছে? মানে ইন্টারভাল একটা জি। আরেকটার সাথে ওভারল্যাপ করতে পারে, মানে ওভারল্যাপ বলতে মানে বাউন্ডারি ওভারল্যাপ করতে পারে। মানে যেমন এইখানে 6 এইখানে 6, তাই বলে এইটা 7 এইটা 6 এইটা হবে না, ঠিক আছে? ওকে, আচ্ছা, তো এখন আমাদের এখানে ইউআই বের করার জন্য ফার্স্ট অফ অল একটা অ্যাপ্রক্সিমেট মিন লাগবে। তো অ্যাপ্রক্সিমেট মিন বের করা তুমি যে কোনো একটাকে ধরতে পারো, বাট আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে সবসময় মানে এই প্রসেসটার মেইন মোটিভটাই হচ্ছে যে আমরা শর্টকাট করতেছি, মানে আমরা ভ্যালুকে অনেক ছোট বানায় ফেলতেছি যাতে আমার ক্যালকুলেশন আননেসেসারি ক্যালকুলেশনগুলো রিডিউস হয়ে যায়। আর না মানে কি বললাম, বুঝাইছি যে যাতে তোমার বড় ভ্যালু নিয়ে ক্যালকুলেশনগুলো পারফর্ম করা না লাগে, ওইটা থেকে যাতে আমরা বেঁচে যাই। সো এর জন্য একটা থামস রুল হচ্ছে যে সবসময় মাঝের দিকের এক্সাইটাকে তুমি এ ধরবা। তো এখানে দেখো মাঝের দিকে কোনটা আছে, 16 আছে 20 আছে, তাই না? 16-এর উপরেও 3টা ভ্যালু, 20-র নিচেও 3টা ভ্যালু। তো বলা যায় এই দুইটাই মাঝখানের দিকে আছে। তো যে কোনো একটাকে তুমি অ্যাপ্রক্সিমেট মিন ধরতে পারো, তোমার ইচ্ছা। ধরো আমি 16কে ধরলাম, এটা হচ্ছে আমার অ্যাপ্রক্সিমেট মিন। তাহলে এইটা সার্কেলটা মুছে দিই। তো অ্যাপ্রক্সিমেট মিন চুজ করার ওয়ে হচ্ছে যে তুমি মাঝের যে কোনো একটাকে ধরলে তোমার জন্যই সুবিধা হবে। আচ্ছা, আর এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে, এইচ, ক্লাস ইন্টারভাল। তো ক্লাস ইন্টারভালটা কি? ক্লাস ইন্টারভাল হচ্ছে এই যে এইখানে প্রত্যেকটার মধ্যে যে ডিফারেন্সটা সেটা, মানে প্রত্যেকটা মানে এইচ এর ডেফিনেশন হচ্ছে আপার বাউন্ড মাইনাস লোয়ার বাউন্ড, মানে এক একটা ক্লাসের আপার বাউন্ড মাইনাস লোয়ার বাউন্ড। এখানে ক্লাস ইন্টারভাল কত? 4, মানে আমাদের এই কেসে এইচ হচ্ছে 4। এটা এই সাইডে লিখি, দাঁড়াও এখানে জায়গা তো কম। এইচ হচ্ছে 4 সব জায়গাতেই। ওকে, তাহলে এখন আমরা ইউআই গুলা বের করতে পারবো। এখন একটা মজার ব্যাপার দেখবা যে তোমার এই ইউআই গুলা কিরকম আসে। তো ফর্মুলায় প্রথমে হচ্ছে এক্সআই, তো এই রোতে এক্সআই হচ্ছে 4 মাইনাস অ্যাপ্রক্সিমেট মিন হচ্ছে 16 ডিভাইডেড বাই এইচ। এইচ হচ্ছে কত? 4। কত আসছে? -3। তারপরে পরেরটা দেখো, তারপরে এক্সআই কত? 8। আর এ আর এইচ তো একই, তো দেখো এটা কত আসছে? -2। তারপর এইটার জায়গায় 12, মানে 4 করে বাড়তেছে এখন, সো -1। তারপর 12-এর পর 16, 0। তারপর হচ্ছে 20, 1। সো বুঝতেই পারতেছো এটা কি প্যাটার্ন ফলো করতেছে, জাস্ট -3 থেকে শুরু করে। মানে মেন কথা হচ্ছে তোমার এইটা ক্যালকুলেটই করা লাগবে না। এটা দেখো সিম্পলি হচ্ছে তোমার অ্যাপ্রক্সিমেট মিনটা যেই রোতে আছে সেইটাতে 0, দেন উপরে 1 কমাইতে কমাইতে যাবা আর নিচে 1 বাড়াইতে বাড়াইতে যাবা, সবসময় এটাই হবে। তো এর জন্য এটা কম্পিউটেশন ফ্রেন্ডলি। কেন?
কারণ এখানে যদি অনেক বড় বড় ভ্যালু থাকতো, তুমি চিন্তা করো ওইগুলো দিয়ে এফআইকে মাল্টিপ্লাই করা অনেক মানে অনেক কস্টলি হইতো না ব্যাপারটা, মানে ক্যালকুলেশনটা অনেক কস্টলি হইতো। বাট এখন দেখো এগুলো খুব সিম্পল ভ্যালু চলে আসছে, অ্যান্ড এগুলোর সাথে মাল্টিপ্লাই করা খুবই ইজি, রাইট? ওকে, সো আমাদের ইউআইগুলো লেখা শেষ, মানে স্টেপ ডেভিয়েশনগুলো বের করা শেষ। এখন আমাদের ফ্রিকোয়েন্সিগুলো লিখি। ফ্রিকোয়েন্সি কত ছিল? 1921, 47, 52, 36, 19, 3। তোমার কাছে মনে হতে পারে এটা তো অনেক ঝামেলার, বাট আসলে তুমি যখন অনেক বড় ডাটা সেট নিয়ে কাজ করবা, ধরো পুরা বাংলাদেশে যে 16 কোটি মানুষ, সবার ধরো এইজের একটা কনসেনসাস করলা, দেন ওইটা থেকে তুমি অ্যাভারেজ বের করতে চাও, তখন তোমার অবভিয়াসলি এত বড় বড় ক্যালকুলেশন করা অনেক টাইম মানে কনজিউমিং হবে। সো তখন ওই শর্টকাট মেথডটা অনেক দ্রুত ক্যালকুলেশনটা করতে পারে। এগুলো তো আসলে ম্যানুয়ালি করা হয় না, এগুলো কম্পিউটারে করা হয়। তো দেখা যায় কম্পিউটার হচ্ছে শর্টকাট মেথডটা তাড়াতাড়ি করতে পারে, যেখানে হয়তো নর্মাল মেথডটা অনেক টাইম লাগে বা অনেক মেমোরি লাগে, বাট শর্টকাট মেথডটা খুবই এফিশিয়েন্ট আর কি, ঠিক আছে? আচ্ছা, তো এখন এই যে প্রোডাক্টগুলো দেখো এখন প্রোডাক্টগুলো একদম মুখে মুখে বের করা যায়। মানে এখানে যদি অনেক বড় ভ্যালু থাকতো, আমার স্টেপ ডেভিয়েশনটা এরকম ছোট ভ্যালুই আসতো। স্টেপ ডেভিয়েশনটা সবসময় যে কয়টা রো সেই কয়টা নাম্বারের মধ্যেই থাকে। দেখো এখানে রো হচ্ছে 7টা, তো 7-এর অর্ধেক হচ্ছে 3 বা 4 বলতে পারো। তো দেখো সব নাম্বারগুলো -3 থেকে 4-এর মধ্যেই আছে, যেগুলো খুবই ছোট ভ্যালু। যদিও এখানে অনেক বড় বড় নাম্বার আছে, যেমন 24 আর 36 মাল্টিপ্লাই করা কিন্তু খুব কঠিন, তাই না? তোমার ক্যালকুলেটর ছাড়া এটা করা একটু কষ্টই। বাট 36-এর সাথে 2 মাল্টিপ্লাই করা খুবই সোজা, 72। ওকে, সো এর জন্য এটা শর্টকাট মেথড। তো এখানে আমরা প্রোডাক্টগুলো লিখি। -3, 9 - 2 -18, 21 × -1 -21, 47 × 0 0, 52 × 1 52, 36 × 2 72, 19 × 3 57, আর 4 3 12। তুমি এটার অরিজিনাল ভ্যালুগুলো বের করে দেখো কত বড় বড় ভ্যালু আসে। ওকে, তো এখন আমরা এটা আমি সামেশনটা এই যে স্ট্যাট মোড দিয়ে করে দেখাই, ঠিক আছে? মোড 3 1 ভ্যারিয়েবল, এবার এক্স এর জায়গায় আসলে ইউআই গুলো লিখবো। সো -3 -2 -1 0 1 2 3 4। আচ্ছা, আরেকটা ব্যাপার বলি, তুমি যদি অ্যাপ্রক্সিমেট মিন 20 কেও ধরতা সেমই হতো, হয়তো এইটা একটু চেঞ্জ হতো, বাট এগুলো একটু চেঞ্জ হতো, বাট ভ্যালুটা আলটিমেটলি সেম আসবে। আচ্ছা, ফ্রিকোয়েন্সিগুলো দেখো 1 9 21 47 52 36 19 3। আরেকটা ব্যাপার হচ্ছে যে এইভাবে স্ট্যাট মোডে অ্যাড করবো কেন, আমি তো নর্মালি অ্যাড করতে পারি। দেখা যায় নর্মালি এই নাম্বারগুলো যদি অনেক বড় বড় হয়, নর্মালি একবারে তুমি ক্যালকুলেটর টাইপ করতে গেলে লিখবে যে ডিসপ্লে শেষ, ঠিক আছে? এক সময় দেখবে যে আর টাইপ করতে পারতেছ না। সো এর জন্য স্ট্যাট মোডে করাটা অনেক ভালো, কারণ তোমার এটা ভুল যাওয়ার চান্স কম, আর তুমি একবারে অনেক কিছু বের করতে পারবা। আচ্ছা, সো এটা এন্ট্রি দেই, তো শেষ। এবার এসি, দেন শিফট 1। ফার্স্টে ধরো আমি সামেশন অফ এফআই ইউআইটা জানতে চাই, তো এটা 3-তে যাব, দেন 2-তে যাব, সেটা হচ্ছে 151। এখানে আরও একটা সুবিধা আছে, সেটা হচ্ছে এই যে কিছু ভ্যালু দেখো মাইনাস, সো এর জন্য ওভারঅল সামেশনটা একটু কম আসে সবসময়। ওকে, এর জন্য এটা শর্টকাট মেথড। আর সামেশন অফ এফ কত, সেটার জন্য শিফট 1 4 1 188। ওকে, তো এখন আমাদের সব বের করা শেষ, আমরা এখন অ্যাপ্রক্সিমেট মিনটা বের করি। তো এখানে অ্যারিথমেটিক মিনটা বের করি। আমাদের এখানে অ্যাপ্রক্সিমেট মিনটা কত? 16 প্লাস সামেশন অফ এফআই ইউআই কত?
151, সামেশন অফ এফআই কত বা এন কত, এটাকে এনও বলে, 188, আর এইচ কত 4। ক্যালকুলেট করে দেখি কত আসে। সো ভ্যালুটা আসে 19.21। সো এটাই আমাদের অ্যান্সার। তুমি এটা নর্মাল মেথডে করলেও এই ভ্যালুটাই পাবা, আর তুমি এটা 20কে অ্যাপ্রক্সিমেট মিন ধরে করলেও এক্স্যাক্টলি এই ভ্যালুটাই পাবা। সো এটা আসলে ম্যাটার করে না তুমি কাকে অ্যাপ্রক্সিমেট মিন ধরতেছো। এটার পিছনে রিজন একটাই, যে আমি যদি এটাকে ধরি তখন দেখা যাবে অনেকগুলো ভ্যালু মাইনাস হয়ে যাবে। সো আমার ওভারঅল সামেশনটা ছোট আসতেছে। ওকে, তুমি যদি ধরো প্রথমটাকে ধরো, তাহলে এটা 0, এরপর 1 2 3 4, তখন আবার কোনো লাভ হলো না, আমার বড় বড় নাম্বার মাল্টিপ্লাই করা লাগতেছে। তো এইটা সবচেয়ে মানে সবচেয়ে এফিশিয়েন্ট, যে আমরা এমনভাবে কাজটা করলাম যে সব প্রোডাক্টগুলো খুব ছোট ছোট হয়েছে, এর থেকে বেটার আর পসিবল না। ওকে, আচ্ছা, পুরো অ্যান্সারটা হয়েছে কিনা সেটা একটু চেক করি। সেটার জন্য তুমি স্ট্যাট মোডে যাবা, তারপর ওয়ান ভ্যারিয়েবল, তুমি অরিজিনাল জিনিসটা ইনপুট দিয়ে দেখো যে এইটাই আসে কিনা। সো 4 8 12 16 20 24 28 32, আর ফ্রিকোয়েন্সিগুলো দেখো, ফ্রিকোয়েন্সিগুলো হচ্ছে 1 9 21 47 52 36 19 আর হচ্ছে 3। তো শিফট 1 আমরা একবারে অ্যাভারেজটা বের করে দেখি, 4 2, তো এটা কত আসে 19.21, আমাদের এখানে যে অ্যান্সারটা আসছে। সো এই হচ্ছে শর্টকাট মেথড অফ ফাইন্ডিং অ্যারিথমেটিক মিন। কেউ আসো যে এটা বুঝো নাই? এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে। এটা কেন কাজ করে এইটা একটু নিজেরা চিন্তা করে দেখো, জিনিসটা বেশ ইনটুইটিভ, এটা কেন কাজ করে, বাট তারপর একটু নিজেরা চিন্তা করে দেখো। এটা তুমি একটা হিন্ট দেই, তুমি এখানে ইউআই এর জায়গায় যদি এই এক্সআই মাইনাস এ বাই এইচ জিনিসটা লেখো, তারপর তুমি যদি একটু এটাকে ভাঙাও, তাহলে দেখবা যে এই ফর্মুলাটাই আবার ফেরত আসছে। ঠিক আছে, সো এটা ম্যাথমেটিক্যালি পুরোপুরি কারেক্ট। এটা একটু বাসায় ট্রাই করে দেখো, আর আমি দেখাই দিই Wait. যে শর্টকাট মেথডটা কেন কাজ করে। তো শর্টকাট মেথডের ফর্মুলাটা দেখো, এটা হচ্ছে সামেশন অফ এ প্লাস সামেশন অফ এফ আই ইউ আই ডিভাইডেড বাই সামেশন অফ এফ আই, বা এন লিখি, ঠিক আছে, এন লিখলে জিনিসটা ইজিলি বোঝা যায়, আর এখানে হচ্ছে এইচ। আচ্ছা, এখন সামেশন অফ ইউআই আমরা কাকে বলছি? ইউআই বলছি হচ্ছে এক্স আই মাইনাস এ বাই এইচকে। ওকে, তো এখন আমরা এ প্লাস এই ভিতরে এটাকে যদি মাল্টিপ্লাই করি, তাহলে দেখো সামেশন অফ এফ আই এক্স আই, আর এই যে এইচটা কিন্তু একটা কনস্ট্যান্ট, তাই না? আমাদের সবার ক্লাস ইন্টারভাল একই না? তো সামেশন সাইনের কিছু প্রপার্টি আছে, তার মধ্যে একটা হচ্ছে যে ভিতরে যদি একটা কনস্ট্যান্ট সামথিং থাকে, সেটাকে তুমি বের করে নিয়ে আসতে পারবা। তো এটাকে যদি এখান থেকে বের করে আনো, মানে মাল্টিপ্লাই আকারে যদি থাকে, তাহলে এই যে বের করে যদি আনো, তাহলে দেখো এই এইচটা এই এইচের সাথে কাটা চলে যায়। আর এফআইটা যদি এখন ভিতরে মাল্টিপ্লাই করে দাও, তাহলে সামেশন অফ এফআই এক্সআই মাইনাস তোমার এফআই এ, এটা আসে ডিভাইডেড বাই এন, এরকম একটা সিচুয়েশন আসে। ওকে, দেন হচ্ছে
সামেশন সাইনের আরেকটা প্রপার্টি হচ্ছে সামেশন সাইনের ভিতরে যদি প্লাস বা মাইনাস থাকে তুমি তাদেরকে সেপারেট করে লিখতে পারবা। ওকে, এটা অনেকেরই হয়তো মানে অনেকেই হয়তো ভাবতে পারে এটা কেন কাজ করে বা এটা মুখস্থ প্রসেস কিনা, বাট এর জন্য আমি এটা দেখাই দিচ্ছি, এটা বইতে প্রবাবলি নাই। আচ্ছা, তো এরপর দেখো সামেশন অফ, এখন এই এনটা আমরা এখানে এও কিন্তু কনস্ট্যান্ট, তাই না? আমরা তো অ্যারিথমেটিক মিন একজনকেই চুজ করছি, তো সেটাকেও আমি সামেশন সাইনের বাইরে নিয়ে আসতে পারবো। তো এখান থেকে সামেশন অফ এফ আই এক্স আই মাইনাস এ ইন্টু সামেশন অফ এফ আই। আচ্ছা, এখন এই এনটাকে দুইজনের উপর মানে দুইজনের নিচে ডিস্ট্রিবিউট করে দাও। আচ্ছা, এই টার্মটার ভ্যালু কত বলো তো? হ্যাঁ, কারণ সামেশন অফ এফ আই তো আসলে এন, সো এটা হচ্ছে 1। সো এখানে আমার কি থাকে দেখো, ফাইনালি এ প্লাস সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন মাইনাস এ, এটা কাটা। সো ফাইনালি সামেশন অফ এফ আই এক্স আই বাই এন হুইচ ইজ এক্স বার। সো শর্টকাট মেথড এই জন্যই কাজ করে, এটা আসলে সেম জিনিসই, বাট ওই আমাদেরকে কিছু অ্যাডভান্টেজ দেয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমার কি জানি বলতে চাইছিলাম, হ্যাঁ, আরেকটা হচ্ছে যে এই অ্যারিথমেটিক মিনের মধ্যে আমরা যে অ্যাপ্রক্সিমেট মিন যেটাকে অ্যাজিউম করতেছি এটা আসলে ম্যাটার করে না, সেটা আলটিমেটলি এই যে কাটাই চলে যায়। সো এটা আমি যে কোনোটাই চুজ করতে পারি, তো আমি আমার কনভেনিয়েন্সের জন্য মাঝখান দিয়ে একটা চুজ করলে আমারই সুবিধা।